গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা ৩ কন্যা বইটি থেকে একটি উপন্যাস অর্পিতা। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। বিছানা পাতায় ছিল, ছোট ঘরের তক্তপোষে। অ্যাম্বুলেন্সের লোক দুটো স্ট্রেচারে চাপিয়ে শুভেন্দুকে শুয়ে দিয়ে গেল। একটু আগে ফ্যালফ্যাল করে তাকাচ্ছিল শুভেন্দু, বোবা দৃষ্টি। শোয়া মাত্রই চোখ বুঝেছে। আসানসোল থেকে কলকাতা কম দূর নয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অশক্ত মানুষটা যেন আরও বেশি কাহিল এখন। বহুকাল পরে বাড়ি ফিরে কি নিশ্চিন্ত বোধ করল শুভেন্দু, নাকি সংকোচ জেগেছে? এই মুহূর্তে অবশ্য কিছুই বোঝার উপায় নেই, শুধু তার নিঃশ্বাসের চঞ্চল ওঠা পড়া জানান দেয় তার ভেতরে একটা চাপা আলোড়ন চলছে। অর্পিতাও আর পারছিল না। বসার জায়গায় পাতা বেতের চেয়ারে শরীর ছেড়ে দিয়েছে। চুল উস্কো খুস্কো, মুখ যেন কালি লেপা, মাথা ছিঁড়ে পড়ছে, কোমর পিঠে অসহ্য যন্ত্রণা। 2 দিনও পুরো হয়নি, এর মধ্যে যেন এক জীবনের ক্লান্তি জমে গেল মস্তিষ্কে। বুবলি লালটু তফাতে দাঁড়িয়ে, নন্দিতাও। কারোর মুখে কোনো কথা নেই। আড়ে আড়ে দেখছে অর্পিতাকে। অমল অ্যাম্বুলেন্সটাকে ছাড়তে গিয়েছিল, ফিরে রোগীর ঘরে ঢুকেছে। বেরিয়ে একটুক্ষণ কিং কর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল। তারপর অনুচ্চস্বরে জিজ্ঞেস করল, ওখান থেকে বেরিয়েছিলে কখন? অর্পিতা কপাল টিপল। 12:30 নাগাদ। এতক্ষণ লাগলো? প্রায় 9 ঘন্টা। কোনা এক্সপ্রেসওয়ের মুখটায় লরির জ্যাম ছিল খুব, ওখানে প্রায় ঘন্টা 2 তার উপর গোটা রাস্তা জল কাদা বৃষ্টি। উফ, যা গেল। নন্দিতা এতক্ষণে কথা খুঁজে পেয়েছে, জিজ্ঞেস করল, চা খাবি? কর একটু। রান্নাঘরে ঢুকতে গিয়েও থমকে দাঁড়ালো নন্দিতা, পেছন ফিরে তাকিয়েছে। শুকনো গলায় প্রশ্ন করল, শুভেন্দুকে এখন কি দেওয়া হবে? পথে হরলিক্স খেয়েছে খানিকক্ষণ আগে, এরপর একেবারে ভাত। ভাত খাচ্ছে? গলা গলা। অর্পিতার স্বর ক্লান্ত, জবাব নির্লিপ্ত। ডাক্তার বলছিল সবজি টবজি সেদ্ধও দেওয়া যেতে পারে, কিংবা স্যুপ, স্টু। ও। নন্দিতা রান্নাঘরে চলে গেল। সামান্য গলা উঠিয়ে বলল, আমি কিন্তু ওর জন্য কিছু করিনি। কি খাবে না খাবে বসিয়ে দিচ্ছি তাহলে। অর্পিতা আর উত্তর দিল না। ফোঁস করে শ্বাস ফেলল একটা। অমল চেয়ার টেনে বসেছে, থুতনিতে হাত রেখে বলল, কি কন্ডিশন এখন? কথা বলার ক্ষমতা নেই, ডান হাতটাও তুলতে পারছে না। ডাক্তার বলছিল সময় লাগবে। তার মানে তোমার ঘাড়ে এসে পড়ল? আমার কপাল। লালটু ফস করে বলে উঠল, আমি জেঠু পিসিদের খবর দিয়ে দিয়েছি, কাল পরশু হয়তো আসবে ওরা। আমার মাথা কিনবে। অর্পিতা অস্ফুটে গজগজ করে উঠল। সোহাগ দেখিয়ে কেটে পড়বে, দায় তো নেবে না। তাড়াহুড়ো করে খবর দেওয়ার দরকার কি ছিল? না হলে তুমি হয়তো বলতে, খবর দিসনি কেন? তোমার মনের কথা বুঝব কি করে? লালটুর গলায় স্পষ্ট অসন্তোষ। হয়তো এটাই স্বাভাবিক। লোকটা তো ছেলেমেয়ের 1 ফোঁটা শ্রদ্ধা অর্জন করতে পারেনি কোনো দিন। বাবাকে নিয়ে আসার সিদ্ধান্তে তারা যে অখুশি হবে এ তো জানা কথাই। কিন্তু অর্পিতারও যে এছাড়া কোনো উপায় ছিল না, এও তো লালটুর বোঝা উচিত। অর্পিতা কিছু বলার আগে অমলের কথায় প্রসঙ্গটা ঘুরে গেল। এখানে কোন ডাক্তারকে দেখাবে কিছু ঠিক করেছ? ভাবছি। এখন তো নিউরোলজিস্ট দরকার। ওখানকার ডাক্তার দুজনের নাম সাজেস্ট করে দিল, দেখি কাকে সুবিধা হয়। ফিজিওথেরাপিস্টেরও খোঁজ করতে হবে। তোমাদের বাস স্ট্যান্ডের ওখানে একটা ফিজিওথেরাপির সেন্টার আছে না? হ্যাঁ, কাল যাবক্ষণ। মান্থলি বন্দোবস্ত করার চেষ্টা করো, খরচটা কম হবে।
শুনেছি অনেকে নাকি প্রাইভেটও করে, তাদের চার্জও কম। আপনার এমন কেউ চেনা জানা আছে? অমল কপাল কুঁচকে ভাবল একটু, তারপর বলল, দাঁড়াও দাঁড়াও, আমাদের অফিসের এক ভদ্রলোকের মার এই কিছুদিন আগে সেরিব্রাল হয়েছিল। ও তো ফিজিওথেরাপি করাতো। দেখি কালই আমি খরচ কন্ট্রোলে না রাখতে পারলে আমি অকুল পাথারে পড়ে যাব। সে তো বটেই। ডাক্তার কি বলেছে? এখন কবার করে ম্যাসাজ? অন্তত 2বার। সিচুয়েশন ইমপ্রুভ করলে তখন হয়তো। মনে মনে অর্পিতা বলল, হাতি পোষার খরচা। ভাবল একবার জামাইবাবুকে বলে, একটি পয়সাও সঞ্চয় নেই শুভেন্দুর। এবার আমার সর্বস্ব নিংড়ে নেবে লোকটা। বলল না, থাকগে, এমনিতেই ছেলেমেয়েরা তেতে আছে, ওদের সামনে এক্ষুনি কাদা নয় নাই খাটল। নন্দিতা চা বিস্কুট নিয়ে এসেছে। ছোট গোল টেবিলে কাপ প্লেট রাখতে রাখতে বলল, তুই কাল রাত্রিরে ছিলি কোথায়? পলকের জন্য নরকের ছবিটা চোখে ভেসে উঠল অর্পিতার। খাটের নিচে ডাই মদের বোতল, তোশকের তলায় নোংরা বই। 52 বছর বয়সেও কি হীন জীবনযাপন করছিল লোকটা। এড়ানোর ভঙ্গিতে বলল, ছিলাম কোথাও একটা। এক রাত্রিরে কি চেহারা করেছিস, একবার আয়নায় গিয়ে দেখ। যা, উঠে মুখটুক ধো, একটু ফ্রেশ হয়ে নে। দাঁড়া, এখন 2টো ওষুধ আছে, দিয়ে আসি আগে। অর্পিতা ওঠার আগেই দরজায় কড়াঘাত। খুলতেই দোতলার কমলা ঢুকে পড়েছে। কি হয়েছে গো শুভেন্দু বাবুর? অ্যাম্বুলেন্স করে কোত্থেকে নিয়ে এলে? এই সময়ে খাজুরা করার উৎপাত ভালো লাগে। তবু যথাসম্ভব শান্ত মুখে শুভেন্দুর সমাচার পেশ করল অর্পিতা। শুনে তৃপ্ত নয়। কমলা উকিও দিয়ে এলো ছোট ঘরে। তারপর শুরু হয়েছে হাজারো রকমের প্রশ্নবাণ। উত্তর দিতে দিতে অর্পিতা জেরবার। নন্দিতাই উদ্ধার করল। কমলাকে থামিয়ে বলে উঠল, আমরা এবার উঠি রে অপু, তুই এখন খুব টায়ার্ড, একটু জিরো। অমলও দাঁড়িয়ে পড়েছে। কাল আবার আসবো ক্ষণ, খোঁজখবর সব নিয়ে। তুমি শুভেন্দুকে কি ওষুধ খাওয়াবে বলছিলে না? ইঙ্গিতটা বুঝতে পেরে কমলাও আর কথা বাড়াল না, কেটে পড়েছে মানে মানে। সবাই চলে যাওয়ার পর লালটু দড়াম করে দরজা বন্ধ করে দিল। বুবলি গটগট করে ঢুকেছে রান্নাঘরে। প্রেসার কুকারে ভাত বসিয়ে গিয়েছিল নন্দিতা। ঢাকা খুলছে কুকারের সশব্দে। ছেলেমেয়ের চাপা বিরুদ্ধ ভাব টের পাচ্ছিল অর্পিতা। কখনো নৈশব্দে, কখনো শব্দে। তবে এই মুহূর্তে ঘাঁটাল না তাদের। ভালো করে হাত ধুয়ে গেছে শুভেন্দুর কাছে। চোখ বুজে আছে লোকটা, মাথাটা একপাশে হেলে, মুখ অল্প হাঁ, লালা গড়াচ্ছে কষবে। ঘেন্না করে, গালময় খোঁচা খোঁচা দাড়ি। এই লোকই কি সেই লোক যে উশৃঙ্খলভাবে চলে গিয়েছিল একদিন? অর্পিতা ধীর পায়ে শুভেন্দুর মাথার পাশে গেল। ডাকব না করেও আলতো করে ঠেলেছে। এই যে শুনছ, এই। চোখের পাতা সামান্য খুলে গেল শুভেন্দুর। গলায় শব্দ, অ অ অ অ অ। অস্বস্তিকর আওয়াজ। গোটা রাস্তাতেই ওই আওয়াজ শুনতে হয়েছে অর্পিতাকে। তবু এখনও কানটা যেন অভ্যস্ত হয়নি। ঘাড়ে হাত রেখে শুভেন্দুর মাথাটা তুলল আলতো করে। একটা ক্যাপসুল মুখে গুজে দিয়ে জল ঢালল সতর্কভাবে। যান্ত্রিক স্বরে বলল, গিলে নাও। গিলেছে। মাথাটা বালিশে নামিয়ে দিল অর্পিতা। এইটুকু পরিশ্রমেই যেন হাঁপিয়ে গেছে শুভেন্দু। দম নিচ্ছে জোরে জোরে। বুবলির গলা শুনতে পেল অর্পিতা। গলা ভাত কি এখন দেব? শুভেন্দুকেই দেখতে দেখতে অর্পিতা সরে আসছিল। থমকে গেল। আবার গগ করছে শুভেন্দু। অর্পিতা ভ্রু কোঁচকাল। কি? কি বলছো? কি চাই? নিষ্প্রাণ চোখ দুটো অধীর সহসা।
গলায় শব্দটা ধরে রেখেই বাঁ হাত তুলেছে শুভেন্দু। কি দেখায়? চাইটাই বা কি? অর্পিতা ওখানে বসে থাকুক, নাকি বুবলি লালটুকে দেখতে চাইছে? ছেলে মেয়ে একটিবারের তরেও সামনে আসেনি, সেই জন্য কি চাঞ্চল্য? অর্পিতা আন্দাজে ঢিল ছুড়ল। লালটু বুবলি পরে আসবে, এখন শুয়ে থাকো চুপচাপ। উৎকট গোঙানি থেমে গেল। উত্তেজিত হাতখানাও ঝপ করে নেমে গেছে। চোখ বন্ধ করেছে লোকটা। কি মানুষের কি যে হাল হয়! বিকৃত কামনার তাড়নায় কোনো দিন ছেলেমেয়েকে স্মরণ পর্যন্ত করেনি, আজ গাড্ডায় পড়ে হাসিও পায়। বেরিয়ে এসে অর্পিতা বুবলিকে বলল, প্লেটে 2 হাতা ভাত বার, জুড়োক, খাওয়াতে সময় লাগবে, আগে আমরা সেরে নিই। বুবলি সারা শব্দ করল না। ফের খটাং খটাং বাসন বাজাচ্ছে। পাথর মুখে টিভি দেখছে লালটু, একেবারে 0 ভলিউমে। অর্পিতা ঘরে গিয়ে শাড়ি জামা বদলালো আগে। বাথরুমে ঢুকে দেখল আজ চৌবাচ্চায় জল টলটল। পাম্প সারানো হয়ে গেল, নাকি ভারীতে জল নেওয়া হয়েছে? জলে হাত ছোঁয়ালো একবার। আহ, কি ঠান্ডা! গায়ে একটু ঢাললে হয়। সেই কাল দুপুর থেকে এত ক্লেদ জমেছে শরীরে। থাক, রাত হলো, ছেলে মেয়ে দুটো না খেয়ে বসে আছে, বরং শোয়ার আগে ভালো করে ধুয়ে নেবে দেহটাকে। তাছাড়া এতক্ষণ খিদে তেষ্টারও বোধ ছিল না, এবার উদরও হাঁকাহাঁকি শুরু করেছে। ঘাড়ে মুখে খানিকটা জল দিয়ে অর্পিতা শটান খাবার টেবিলে। থালা সাজিয়ে বসেছিল ছেলে মেয়ে, তারই অপেক্ষায়। অপাঙ্গে দেখল দুজনকে। পরিবেশ সহজ করার জন্য জোর করে একটু উচ্ছল হল। বলল, কে রাঁধল আজ, দিদি না গণেশের মা? মাসিমণি। বুবলির সংক্ষিপ্ত জবাব। তোদেরও কোনো অসুবিধা হয়নি নিশ্চয়ই? উত্তর নেই। ইলেকট্রিকের মিস্ত্রি এসেছিল আজ? ছোট ঘরের রেগুলেটর ঠিক হয়েছে? লালটু চোখ তুলে নামিয়ে নিল। আমি কোন ঘরে শোব? ছোট ঘরে কি শুতে পারবি তুই? রাত্রিরে বারবার উঠতে হবে, বেড প্যান দেওয়া, জল টল খাওয়ানো। ওসব কি আমার ভাবার কথা? নিয়ে আসার আগে তোমার চিন্তা করা উচিত ছিল। নন্দিতা মুরগি রান্না করে রেখে গেছে। রুটির টুকরো ঝোলে ডোবাতে ডোবাতে শান্ত মুখে ছেলেমেয়ের উষ্মা হজম করল অর্পিতা। ভাবলেশীন মুখে বলল, তখন থেকে দেখছি তোরা দুজনে হাড়ি মুখ করে আছিস, কেন? লালটু ঘুমঘুমে গলায় বলল, এ প্রশ্নের কোনো মানেই হয় না। অবশ্যই হয়। অর্পিতা মুখ তুলল। তোরা কেউ আর ছোটটি নোস, তোদের সঙ্গে খোলাখুলি কথা হয় ভালো। তোর বাবার সঙ্গে আমার বনিবনা ছিল না, সে আলাদা থাকত। আমার উপর সে একসময় অনেক অত্যাচার করেছে, তার কিছুটা তোরা জানিসও। বাবা হিসেবে ওই লোকটা কোনো কর্তব্য পালন করেনি, যেমনভাবে খুশি জীবন কাটিয়েছে। এসবও তোদের অজানা নয়। মানুষটা তোদের থেকে এত দূরে ছিল, ওকে বাবা বলে ভাবাটাই হয়তো। তা সত্ত্বেও একটা কথা বলি, লোকটা আজ চরম বিপাকে পড়েছে। আমরা ছাড়া তাকে দেখার আর কেউ নেই। আত্মীয়তা, বন্ধন, সম্পর্ক এসব নাই থাক, মানবিকতা বলেও তো একটা কথা আছে। আমি ওকে ফেলে দিই কী করে? তোরা তো আমি এতকাল ধরে দেখছিস, যে আমি কোনোদিন লোকটার সঙ্গে সম্পর্ক রেখেছি? বল। সে তোমার ব্যাপার মা, তোমার দয়ার প্রাণ, তুমি দয়া দেখাতে পারো। লালটু মাকে থামিয়ে দিল। কিন্তু আমরা তাকে দেখে আনন্দে নেচে উঠব, এটা ভাবলে কি করে? বুবলি চুপ করে বলে উঠল, আমরা তো আদৌ বুঝতে পারছি না, তুমি শুনেই কেন দৌড়ে গেলে? লোকটা মরণাপন্ন শুনেও হাত গুটিয়ে বসে থাকব? কেন থাকবে না? ও আমাদের কে? কথাটা তীরের মতো বিঁধল অর্পিতার বুকে। মেয়েদের নাকি বাবার উপর চোরা দুর্বলতা থাকে, শত দোষ করলেও বাবার নাকি একটা আলাদা স্থান থাকে মেয়েদের মনে।
ইচ্ছে হচ্ছে এক্ষুনি শুভেন্দুকে ঘাড় ধরে তুলে এনে দেখায় মেয়ের ঘৃণার পরিমাণটাকে। দেখুক কোন স্তরে সে নেমে গিয়েছিল। আবেগটাকে প্রশ্রয় দিল না অর্পিতা। বাবাকে এত ঘেন্নার চোখে দেখাও ছেলেমেয়েদের পক্ষে মঙ্গলজনক নয়। এ থেকে তাদের মনেই নানান জটিলতার সৃষ্টি হয়ে যায়। বুবলি লালটুকে সে আদর দিয়েছে ঠিকই, একাই প্রাণপাত করেছে, কিন্তু কখনোই সজ্ঞানে শুভেন্দুর নিন্দেমন্দ করে বাবার উপর তাদের মন বিষিয়ে দিতে চায়নি। বাবা মাকে ভালোবাসতে না পারাটা ছেলেমেয়ের পক্ষে কম যন্ত্রণার। অর্পিতা শক্ত গলায় বলল, ছি বুবলি, ওভাবে কথা বলে না, মানুষটা তোমার বাবা। আমি মানি না। না মানলেও তোমার বাবা। আমার সঙ্গে সম্পর্ক তার থাকুক চাই না থাকুক, তোমাদের সঙ্গে তার রিলেশনটা তোমরা কোনোভাবে অস্বীকার করতে পারো না। আজ যদি সে মরেও যেত, তার শেষ কাজটা তোমাদেরই গিয়ে কিন্তু করতে হতো। বুবলি আচমকা ফুঁপিয়ে উঠেছে, নাক টানছে, টস টস করে জল পড়ছে চোখ দিয়ে। লালটু মুখ গোজ করে বসে খাচ্ছে না। অর্পিতার বুকটা বেথিয়ে উঠল। আহারে, কি তীব্র অভিমান যে জমে আছে ছেলে মেয়ে দুটোর মনে। 3 বছর বয়সের পর থেকে বাবাকে তো সেভাবে দেখেনি বুবলি। লালটুর কাছেও বাবার যে স্মৃতি আছে তা মোটেই সুখকর নয়। না, বরফ গলতে সময় লাগবে ঢের। অর্পিতা মেয়ের মাথায় হাত রাখল। শান্ত হ। ঠিক আছে, মনে কর না এমনি একটা লোক অসুস্থ হয়ে পড়েছে, তাকে আমরা আমাদের কাছে এনে রেখেছি। একটু মানিয়ে গুনিয়ে নিতে পারবি না? লালটু টেরিয়ে একবার বোনকে দেখল, একবার মাকে। ভার গলায় বলল, ভালো হলে চলে যাবে তো? এখানে গেড়ে বসবে না তো? ভালো হতে দে। যাকে খেয়ে উঠে শোয়ার অ্যারেঞ্জমেন্টগুলো করে ফেল। বড় ঘরের ডিভানটায় তুই বিছানা করে নে, বোন বিছানের সুখ। আর আমায় একটা তোষক বার করে দে, ছোট ঘরের মেঝে পেতে নেব। তোমার ঠান্ডা লাগবে না? ধুস, গরমকাল তো, মেঝে শুয়ে আরাম বেশি। লালটু বুবলি আর তর্ক করল না, নিঃশব্দে খাচ্ছে। আঁচিয়ে উঠে গলা ভাতের থালা নিয়ে অর্পিতা ফের ছোট ঘরে। শুভেন্দু এবার সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। ডেকে ডেকেও তোলা যাচ্ছে না। ঠেলতে হলো বার কয়েক। অস্বচ্ছ চোখে আবার সেই ভাষাহীন দৃষ্টি। নুনবিহীন বিষাদ ফ্যান ভাত চামচে করে খাইয়ে দিচ্ছে অর্পিতা। তামসিক রুচির শুভেন্দু ভুবুক্কুর মতোই তাই গিলছে, শুয়ে শুয়েই। নির্ঘাত খুব খিদে পেয়েছিল। 2 মিনিটেই প্লেট সাফ। অর্পিতা নরম গলায় জিজ্ঞেস করল, আর খাবে? অস্পষ্টভাবে মাথা নাড়ল লোকটা, চোখ পিটপিট করছে। পেট ভরেছে? অ অ অ অ। নিপুণ সেবিকার মতো শুভেন্দুর মুখ মুছে দিল অর্পিতা। জল দিল সামান্য, রাতের একটা ওষুধও। বলল, এবার ঘুমোও। থালা হাতে নিয়ে অর্পিতা উঠতে যাবে, বাঁ হাতে খপ করে অর্পিতার হাত চেপে ধরেছে শুভেন্দু। আবার কি হলো? শুভেন্দুর প্রায় অবশ মুখে হঠাৎই ভাঙচুর, চোখ ভর্তি হয়ে গেছে জলে। গোঙানিটা যেন কান্নার মতো হয়ে গেল। বাঁ হাত কেমন বিচিত্র ভঙ্গিতে ছুঁয়েছে কপালে। ক্ষমা চাইছে, ক্ষমা চাইছে। বাইরে সহসা ঝমঝম বৃষ্টি। অর্পিতার বুকের গভীরেও ভেজা বাতাস। বর্ষা নেমেছে। ভাদ্র মাসের মাঝামাঝি বিদায় নিল বর্ষা। এবছর আকাশ খেল দেখিয়েছে খুব। পর্জন্যদেব টানা 1.5 মাস কুপিত হয়ে রইলেন। সূর্যদেবকে ভালো করে পৃথিবী দেখার সুযোগ দিলেন না। সারাক্ষণই চরাচরে ঘন ঘোর, হয় ঝিরঝির ঝরছে, নয়তো নামছে মুষলধারায়।
মাঝে ৭-৮টা দিন তো কলকাতায় জল থই থই দশা। স্কুল কলেজে রেনি ডে, পথে প্রায় যানবাহন নেই। অফিস যাত্রীরা চূড়ান্ত নাকাল। অর্পিতারও কম হয়রানি গেল না। একে ঘরে প্রায় অথর্ব রোগী, তার পরিচর্যা করো, নিয়মিত ম্যাসাজ করাও, ঘড়ির কাঁটা ধরে ওষুধ খাওয়াও, তার সঙ্গে জল কাদা ঠেঙিয়ে ডাক্তারের কাছে ছোট, অফিস দৌড়ও। প্রথমটা দিন 10 ছুটি নিয়েছিল অর্পিতা। একা হাতে সামলাচ্ছিল সব দিক। কিন্তু এ অসুখ তো 2-10 দিনে সারার নয়। পুরো স্বাভাবিক হতে শুভেন্দুর দীর্ঘ সময় লেগে যাবে। ততদিন বাড়ি বসে থাকলে অর্পিতার চলে। তাই মরিয়া হয়ে একটা আয়া রেখে দিল, দিনের বেলার জন্য। মনটা খুঁতখুত করছিল, শুভেন্দুর অতীত ইতিহাস যা, তাতে আয়া রাখা মানে তো বিপদ ডেকে আনা। তবু উপায় কি? অবশ্য শুভেন্দু এখন নখদন্তহীন, এটাই ভরসা। তা মাত্র 2-2.5 মাসে শুভেন্দুর ভালোই উন্নতি হয়েছে। সেরিব্রাল অ্যাটাকের প্রথম ঝটকাটা তাকে আছড়ে ফেলেছিল। তবে তার বাঁচার আকাঙ্ক্ষাটা বোধহয় আরও প্রবল। অত্যন্ত দ্রুত আরোগ্যের দিকে এগিয়ে চলেছে সে। ওষুধ আর ফিজিওথেরাপির গুণে মাসখানেকের মধ্যে ডান অঙ্গে সাড় ফিরে এলো। বুলিও এসে গেল মুখে। এখন সে ঘরের মধ্যে সামান্য হাঁটা চলা শুরু করেছে। ডান পায়ে পুরোপুরি জোর পায় না অবশ্য। চলতে গেলে এখনও তাকে কারোর না কারো সাহায্য নিতে হয়। লাঠি দিয়ে হাঁটার চেষ্টা করলে টলমল করে। বুবলি লালটু প্রথম কটা দিন বাবার থেকে দূরে দূরে ছিল। বড়জোর ছোট ঘরের দরজায় উঁকি ঝুঁকি দিল 1-8 বার, ব্যাস। পারতপক্ষে কাছে ঘেঁষত না। এক যুগের রাগ অভিমান কি চট করে মোছে? একটু একটু করে বদলালো পরিস্থিতি। একদিন রাতে অর্পিতা রান্নাঘরে রুটি করছিল। বসার জায়গাতে বই খাতা উল্টোচ্ছিল লালটু। হঠাৎ ছোট ঘরে চাপা আর্তনাদ। অর্পিতা শুনতে পায়নি। ভুরু কুঁচকে লালটুই উঠে গিয়েছিল অগত্যা। গিয়ে দেখে বিশ্রী কাণ্ড। তক্তপোষ থেকে অর্ধেক ঝুলছে শুভেন্দু। ডান দিক তখনও নড়াচড়া করতে পারে না। বাঁ হাতে কোনো রকমে খামচে ধরে আছে বিছানা। শুভেন্দুকে তুলে স্বস্থানে ফিরিয়ে দিয়েছিল লালটু। মুখে সেদিন খানিক গজগজ করেছিল বটে, কিন্তু স্পর্শেই যেন তার খানিকটা মায়া জন্মে গেল। তারপর থেকে পড়তে বসুক কি টিভি দেখুক, লালটুর কান সদাই সজাগ থাকে যেন। মৃদু শব্দ হলে ছুটে যায় ঘরটায়। কখনো মনে হয় বাবা উঠে বসতে চাইছে, মালিশ জড়ো করে তাকে আধবসা মতো করে দেয়। চোখ কুঁচকে জরিপ করে আরও কিছু বলতে চায় কিনা লোকটা। যে ওষুধপত্র এনে দিচ্ছে শুভেন্দুর, ফিজিওথেরাপিস্টের সঙ্গে কথা বলছে। যেদিন প্রথম শুভেন্দুকে হাঁটানো হলো, লালটুই নড়া চেপে ধরে রেখেছিল বাবার। দাদার দেখা দেখি বুবলিও এখন শুভেন্দুর উপর মোটামুটি সদয়। সে জ্ঞান তো বাবাকে দেখেইনি। শুভেন্দু ছিল তার চোখে প্রায় এক অচেনা গ্রহের প্রাণী। রাগ, দুঃখ, অভিমান ছিল, তবে তার চেয়েও বেশি ছিল বুঝি অপরিচয়ের আড়ষ্টতা। একসঙ্গে থাকতে থাকতে এমনি জড়তা খানিকটা খসে যায়। ক্রমশ লোকটার উপর কৌতূহল জেগে উঠছিল বুবলির। মাঝে মাঝে লোকটার পাশে গিয়ে বসে থাকে, কখনো কখনো ওষুধ খাইয়ে দেয়। শুভেন্দু তার মুখের পানে এক অদ্ভুত চোখে তাকিয়ে থাকে। দৃষ্টিটাও বুবলি উপভোগ করে যেন। একদিন আয়া ডুব মারল। অর্পিতার মাথায় হাত। আবার একদিন কামাই হবে। বুবলি অভয় দিল, তুমি ঘুরে এসো না মা, আমি একটা দিন ঠিক সামলে নেব। সামলেওছে। দক্ষ নার্সের মতন খাইয়েছে দাইয়েছে, চোখে চোখে রেখেছে। অর্পিতা যখন অফিস থেকে ফিরল তখন তো রীতিমতো গল্প করছে বাবার সঙ্গে। নিজেই বলছে বেশি। শুভেন্দু শুনছে হাসি হাসি মুখে। ছেলেমেয়ের এটুকু পরিবর্তনে অর্পিতা খুশি, কিংবা বলা যায় সে অনেকটা স্বস্তি পেয়েছে। বুবলি লালটু পুরোপুরি অসহযোগিতা করে গেলে শুভেন্দুর সেবা করা অর্পিতার পক্ষেও কঠিন হতো।
তবে শুধু বুবলি লালটুই কি বদলেছে? অর্পিতার কোনো বদল ঘটেনি? শুভেন্দুর উপর অর্পিতার সেই তীব্র বিরাগ এখন আর কোথায়? মানুষটা এখন একেবারে পরাজিত, বিধ্বস্ত, যাকে বলে জীবন্ত ধ্বংসস্তূপ। প্রতি মুহূর্তে অসহায়ের মতো অর্পিতাকে আঁকড়ে ধরতে চাইছে। এমন অবস্থায় কাহাতকার পুরনো ঘৃণাটাকে জিয়ে রাখা যায়? উল্টে যেন ভালোবাসার মরা খাতে একটু একটু করে প্রাণের সঞ্চার হচ্ছে, অর্পিতার অজান্তেই। লোকটা যখন হঠাৎ হঠাৎ তার হাত চেপে ধরে, গভীর চোখে তাকিয়ে থাকে, শিরশির করে ওঠে গা। অর্পিতা টের পায় শুভেন্দু আবার নতুন করে তাপ ছড়িয়ে দিচ্ছে তার অস্তিত্বে। কান্না পায় অর্পিতার। এইটুকু উষ্ণতার জন্য অর্পিতা একদিন কি কাঙালপনাই না করেছে? সেই চেতনা কি ফিরল শুভেন্দুর? এত দেরি করে ফিরল? আজও শুভেন্দুর কথাই ভাবছিল অর্পিতা, অফিসে বসে। অবশ্য ভালোবাসার কথা নয়, কেজো চিন্তা। শুভেন্দুকে কলকাতায় নিয়ে আসার দিন 15 পর আসানসোলে রথিনকে ফোন করেছিল অর্পিতা। শুভেন্দু মাইনে করি পাবে কিনা, পেলে কিভাবে টাকাটা তোলা যেতে পারে, এসব ব্যাপারে। রথিনের পরামর্শ মতোই অথরাইজেশন লেটার পাঠিয়ে দিয়েছিল, সঙ্গে শুভেন্দুর ছুটির দরখাস্ত। জলের মতো পয়সা খরচ হয়ে যাচ্ছে, বৈষয়িক দিকটাও তো একটু ভাবতে হয়। তা ব্যবস্থা হয়েছে। পরপর 2 মাস মানি অর্ডার করে টাকাও পাঠিয়ে দিয়েছে রথিন। এবার মাইনের সঙ্গে রথিন চিরকুট পাঠিয়েছে। ওতে অবশ্যই যেন এ মাসে একটা মেডিকেল সার্টিফিকেট পাঠানো হয়। আজকালের মধ্যে একবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হবে, দরকার হলে কলও দিতে হবে একটা। শুধু সার্টিফিকেট চাওয়া নয়, ফিজিওথেরাপি এখন 2 বেলা চলছে, কমিয়ে একবার করা যায় কি না তাও তো জানা প্রয়োজন। সার্টিফিকেটটা কি কুরিয়ারে পাঠাবে, না নিজেই গিয়ে দিয়ে আসবে অর্পিতা? শুভেন্দুর অফিসে একবার সরাসরি কথা বলে আসতে পারলে ভালো হয়। 4:30 বাজে। অফিসের সর্বত্র একটা চেয়ার ছাড়ি ছাড়ি ভাব। মালবিকা অতনুদের সঙ্গে গুলতানি করছে। মুখটুক ধুয়ে এসে ব্যাগে ম্যাগাজিন ফুটছে শিখা। শেষ দফার চায়ের কাপ তুলে নিয়ে যাচ্ছে সন্তোষ। তুড়ি মেরে দীপঙ্কর হাই তুলল একটা। দেবনাথের টেবিলে বসে কথা বলছিল কমলেশ। কি মনে করে অর্পিতার সামনে এলো। স্মিত মুখে বলল, কি ম্যাডাম, হোমফ্রন্টের কি খবর? অর্পিতার স্বামী অসুস্থ হয়ে ফিরে এসেছে, অর্পিতার কাছে আছে, এ খবর অফিসে গোপন নেই। অর্পিতা চেয়ে বলে বেড়ায়নি, তবে ছুটিটা নেওয়ার জন্য যেটুকু জানানোর সেটুকু তো জানিয়েছে। শুভেন্দুকে নিয়ে অফিসের সকলেরই একটা চোরা কৌতূহল এখন। অর্পিতা বেশ টের পায়। কমলেশ ব্যানার্জিও তার ব্যতিক্রম নয়। অর্পিতা আলগাভাবে বলল, খবর আর কি, চলছে যেমন চলার। মিস্টার কেমন আছেন? বেটার। হাঁটা চলা করছেন? ওই একরকম, এখনো সময় লাগবে। যাক, ক্রাইসিসটা কেটে গেছে, এটাই বাঁচোয়া। কমলেশ চেয়ার টেনে বসল। হাসিটাকে চওড়া করে বলল, আমি সত্যি আপনাকে অ্যাডমায়ার করি ম্যাডাম। অ্যাডমায়ার? আমাকে কেন? আপনি আপনার হাজবেন্ডের জন্য যে লড়াইটা করলেন, সমস্ত পাস্ট ভুলে গিয়ে। আমি তো আমার মিসেসকে সর্বদা বলি, আপনি হচ্ছেন নারী জাতির আদর্শ, আপনার মহানুভবতার কোনো তুলনা হয় না। তা তো বটেই। শিখা বুঝি কান খাড়া করে শুনছিল, পুট করে বলে উঠেছে, এমন বউ হলে তো পুরুষ মানুষের সুবিধা হয়, তাই না? আহা, মানুষ তো ভুল করেই, তা বলে তাকে শোধরানোর সুযোগ দেওয়া হবে না। দায় পড়ে রায়মশাই। শিখা ঠোঁট উল্টালো। চোখ পাকিয়ে অর্পিতাকে বলল, শোনো অর্পিতা, পুরুষ মানুষ হলো কুকুরের জাত, লাই দিলে মাথায় চড়বে। একবার যখন পায়ে সে পড়েছে, লাগামটা কষে ধরে রাখবি, ছাড়বি না একদম। পুরুষ জাতির সঙ্গে কুকুরের উপমাটা হজম করতে কষ্ট হলো কমলেশের।
তবু মুখে হাসি ধরে রেখেই বলল, শিখা দিদিমণি কিন্তু খুব ভুল বলেনি ম্যাডাম। লোহা গরম থাকতে থাকতে একটা পাক্কা বন্দোবস্ত করে ফেলুন। হাজব্যান্ডকে দিয়ে একখানা প্রেয়ার ঠুকে দিন আসানসোল অফিসে। ওদের তো কলকাতাতে হেড অফিস। যদি এই মৌকায় ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে আসতে পারেন। অর্পিতার ভালো লাগছিল না আলোচনাটা। উপযাজক হয়ে উপদেশ বর্ষণের ওছিলায় তাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করাটা একটুও পছন্দ নয় তার। তবে হ্যাঁ, তারও মনে ওরকম একটা চিন্তা ঘুরছে বটে। অবশ্য সে নিজের থেকে শুভেন্দুকে কিছু বলবে না। যদি শুভেন্দু প্রসঙ্গটা উত্থাপন করে তখন না রথিনের সঙ্গে কথা বলা যেতে পারে। শুভেন্দুর এই পরিবর্তন সাময়িক কিনা সেটা তো বুঝতে হবে। শুকনো হেসে অর্পিতা বলল, ওসব কথা বাদ দিন, কাজের কথা বলুন। এরিয়ারের টাকাটা কি পুজোর আগে পাচ্ছি? কাগজপত্র তো সবে হাতে এলো, তবে বিল টিল শুরু করে দিলে পুজোর আগে না পাওয়ার তো কোনো কারণ দেখি না। পুজোর তো আর মাত্র 1 মাস বাকি। শিখা ফের কথা ভাসাল, এর মধ্যে কি আর বিল হয়ে উঠবে? না হওয়ার কি আছে, এ অফিসে অনেকেরই তো তেমন কাজ থাকে না। তারা যদি নিজেদের ইন্টারেস্টে হাতে হাত লাগান। এবার ঠেসটা শিখার দিকে। চাকরিতে শিখা প্রায় অর্পিতারই সমসাময়িক। বহু কাল ধরে তাকে দেখছে অর্পিতা। কাজকর্ম কোনো দিনই সে বিশেষ কিছু একটা করতে চায় না। সারাক্ষণ তার মুখের সামনে ম্যাগাজিন, হয় রূপচর্চা, নয় রান্নার রেসিপি, আর শীতকালে উলকাটা। শিখার স্বামী ছেলের সোয়েটার প্রাপ্তির ভাগ্য খুব ভালো। খড়খড় করে সহকর্মীদের কথা শোনাতেও শিখার দর বেশ। শিখার প্রত্যুত্তরের অপেক্ষা না করে কমলেশ নিচু গলায় জিজ্ঞেস করল, আপনার সেই জমি কেনা কদ্দূর? দাঁড়ান, টাকা পয়সা হাতে পাই, তবে একটু দোটানাতে পড়ে গেছি। কিসের দোটানা? প্রচুর খরচপাতি গেল তো, সামনে আরও আছে। জমিটা বায়না করেননি এখনো? না, কি করি ভাবছি, অনেক খরচা হয়ে গেল। যদি না নেন আমাকে অন্তত একবার বলবেন। আমার মেজো ভাইরা একটা জমি খুঁজছিল, মোটামুটি ওই রকমই বাজেট। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ছেড়ে দিলে বলবো। কমলেশ উঠে পড়ল। এই কথাটি কি বলতে এসেছিল কমলেশ ব্যানার্জি? তার আগে রীতিমাফিক কৌতূহলটা দেখিয়ে নিল। অর্পিতা ঠিক বুঝতে পারল না। জমিটার ব্যাপারে পরশুদিনও জিজ্ঞেস করছিল দিদি, সে নেবে কিনা, তার পক্ষে আদৌ এখন নেওয়া সম্ভব কিনা। ভাবার আছে, সত্যি এখন ব্যাপারটা নিয়ে ভাবার আছে। বাড়ি ফেরার পথেও মনে মনে হিসাব কষছিল অর্পিতা। এরিয়ার মোটামুটি 1055 মতন হচ্ছে। তার থেকে কিছু পিএফে চলে যাবে, তাহলে হয়তো হাতে 50-এর কাছাকাছি। বাকি 50 জোগাড় হবে কোত্থেকে? শুভেন্দুর মাইনে হাতে আসছে ঠিকই, তবে খরচও তো কম হচ্ছে না। ফিজিওথেরাপির পেছনে দিনে 100-100-200, মাস দেড়েক ধরে অবশ্য একটু কম নিচ্ছে, তাও মাসে প্রায় 4,500। এর সঙ্গে আয়া ধরলে 6, তাছাড়া ওষুধ, ইঞ্জেকশন। শুভেন্দু এখন তো লাঠি ধরে ধরে বাথরুম অবধি যেতে পারে। এবার বোধহয় আয়াকে ছাঁটাই করে দেওয়াই যায়। শুভেন্দু মনে হয় খরচাপাতির কথাটা চিন্তা করছে। পরশু নিজে বলছিল আয়াকে অফ করে দেওয়ার কথা। ভূতের মুখে রাম নাম, ভাবা যায়? বাস থেকে নেমে টুকটাক বাজার সারল অর্পিতা। কাচাকুচি বেশি হচ্ছে, গুঁড়ো সাবান শেষ। ছোট 1 প্যাকেট সাবান কিনল, সঙ্গে বিস্কুট, একটা হরলিক্স। বালিগঞ্জ স্টেশনের কাছ থেকে শুভেন্দুর জন্য ফলও কিনল কিছু, মুসুম্বি, কলা, আপেল। একসময় আপেল ছুতো না শুভেন্দু, এখন সেদ্ধ আপেল সোনামুখ করে খেয়ে নেয়। বাড়ি ঢোকার আগে পাড়ার দোকান থেকে কয়েকটা সিঙ্গারাও নিয়ে নিল। লালটু বুবলি খাবে, নিজেরও বড্ড খিদে পেয়েছে। সদর দরজা খোলা, গলিতে আলো এসে পড়েছে।
বুবলি ছাড়াও আরেকটা মহিলা কণ্ঠ কানে এলো অর্পিতার। ভেতরে ঢুকে দেখল শুভেন্দুর বোন আবির্ভূতা সুমিতা। বসার জায়গায় ছোট্ট একটা হট্ট মেলা। শুভেন্দু সেখানে উপস্থিত, বেতের সোফায় হেলান দিয়ে বসে। অর্পিতা ননদকে জিজ্ঞেস করল, কখন এলে? অনেকক্ষণ, সেই 3টের সময়। তোমার জন্য বসে বসে চলেই যাচ্ছিলাম, ছোটদা জোর করে আটকে রাখল। ভালোই করেছ, তোমার দর্শনটাও মিলল। আহা, আমি বুঝে আসি না? গত রোববারের আগের রোববারই তো এসেছিলাম তোমার নন্দাইকে সঙ্গে নিয়ে। শ্লেষটা বিঁধেছে বলে অর্পিতা খুশি হল। সুমিতাকে তার মোটেই পছন্দ নয়। বয়স তো মেঘে মেঘে কম হলো না। অর্পিতার চেয়ে বড় জোর 1-8 বছরের ছোট। এখন এমন কচি কচি হাব ভাব। বর চাকরি করে মোটর ভেহিকেলসে। সে এক বাস্তু ঘুঘু, 2 হাতটা কামায়, কিন্তু কোনো আত্মীয়স্বজনের কোনো উপকারে লাগে না। অথচ বরের চুরির টাকায় বউয়ের দেমাগ খুব। অর্পিতা ভদ্রতা করে বলল, চাটা খেয়েছ? শুধু চা কি গো, আমাদের বুবলি তো ওস্তাদ হয়ে গেছে, আমাকে লুচি ভেজে খাওয়ালো। মোটে আমি একা করিনি, আয়া মাসি আমায় হেল্প করেছে। শুভেন্দু বলল, বুবলি এবার চটপট তোমার মাকেও চা করে দাও। সুমি, তুইও 1 কাপ খা। ফল সিঙারার ঠোঙ্গা বুবলির হাতে ধরিয়ে দিল অর্পিতা। আয়া মহিলাটির এখন কোনো কাজ নেই। সে সঙ্গে সঙ্গে প্লেট এনে সিঙারা ঠেলে দিল। লালটু বড় ঘরে ছিল, বেরিয়ে এসে চোমের 1খানা সিঙারা তুলে নিয়েছে। কামড় মেরেই গরমে আহা আহা করে উঠল। দেখে সুমিতার কি হাসি! শুভেন্দু হাসছে মুখ টিপে। ফস করে সুমিতা বলল, লালটুটা একদম ছোটদার নেচার পেয়েছে না বৌদি? কচুরি সিঙারা দেখলি হামলে পড়া, আর সেই মুখ নিয়েই উড়ি বাবারি উড়ি বাবারি। ছোটদার নেচার কথাটা ঠং করে বাজল কানে। মুখে কিছু না বলে ব্যাগ রাখতে ঘরে চলে গেল অর্পিতা। বাথরুম ঘুরে এসে বসল আবার। নিরুত্তাপ স্বরে প্রশ্ন করল, তোমাদের ছেলের খবর কি? খুব আদা জল খেয়ে লেগেছে, কিছুতেই জেনারেল লাইনে পড়বে না, এখন থেকে জয়েন্টের জন্য তৈরি হচ্ছে। ওর বাবার ইচ্ছে রানা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের লাইনে যাক। শুভেন্দু বলল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়া কিন্তু খুব কঠিন। এখানে না পেলে ব্যাঙ্গালোরে চেষ্টা করব। ব্যাঙ্গালোরে তো শুনি প্রচুর সিট। সে তো অনেক টাকার ধাক্কা রে। ছেলের ফিউচারের জন্য খরচ তো কিছু করতে হবে ছোটদা, এমনি লাইনে পড়া মানে তো পরকাল ঝরঝরে। বলেই লালটুর দিকে ফিরেছে সুমিতা। অবশ্য আমাদের লালটুর খুব মাথা, ও কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ছে, নিশ্চয়ই এমএসসি করবে। ও ঠিক ভালো করবে দেখো। বড়দা সবসময় বলে লালটু আমাদের বংশের মুখ উজ্জ্বল করবে। ফের সেই ঢঙের কথাবার্তা। বংশ? হাড় কালি করে ছেলে মানুষ করছে অর্পিতা, গর্বে চাঁদি ফাটে সেন বংশের। আরও খানিকক্ষণ বকর বকর করে উঠে পড়ল সুমিতা। দাদার গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ছোটদা, তারপর একদিন আমার বাড়িতে নিয়ে যাব। দেখবে কি সুন্দর একটা গোলাপ বাগান করেছি, লাল গোলাপ, গোলাপি গোলাপ, ব্ল্যাক প্রিন্স। এক্ষুনি কার যেতে পারবো? শুভেন্দু হালকা শ্বাস ফেলল। তুই বরং আয় মাঝে মাঝে। নিদেন পক্ষে খবরটুকু নিও। অর্পিতা ফের ছোট করে হুল ফোটাল, তাতেও তোমার ছোটদার ভালো লাগবে। যদ্দূর সাধ্য চেষ্টা তো করছি বৌদি, জানোই তো তোমার নন্দাই কেমন ব্যস্ত মানুষ, 9টা-10টার আগে অফিস থেকে ফিরতে পারে না। আমার সংসারটি তো আপনি কপনি নয়, শ্বশুর শাশুড়ি পিসি শাশুড়ি সবার মর্জি মেজাজ সামলে সুমলে তবে আমার আশা। সুমিতা মাথা দোলাচ্ছে। তোমরা একটা ফোন নিয়ে নিলেই আর ঝামেলা থাকে না, রোজই ছোটদার খবর নিতে পারি। আমার এত ক্ষমতা নেই ভাই। বকো না, আজকাল টেলিফোন নিতে কি এমন পয়সা লাগে?
এখন তো ঘরে ঘরে সকলের ফোন। তোমার নন্দায়ের অফিসের পিয়নের পর্যন্ত বাড়িতে ফোন আছে। যে কটা পয়সায় খরচা হোক সেটা তো রোজগার করতে হয়। কথাটা বেশি কড়া হয়ে গেল ভেবে অর্পিতা ঠাট্টার সুরে বলল, নিজে তো রোজগার করো না, টাকার মর্ম তুমি কি বুঝবে? সুমিতা থতমত খেয়ে গেল। কেঠো হেসে বলল, ঠিক আছে বাবা, যা খুশি করো। দাদা যখন আমার, নয় আমি ছুটে আসব। বলেই ঘুরে শুভেন্দুকে বলল, ফলগুলো খাস ছোটদা, লেক মার্কেট থেকে তোর জন্য সেরা আঙুর এনেছে তোর ভগ্নিপতি। গোটা কলকাতার ঢুরে এখন এই আঙুর পাবে না। অর্পিতার মনে হলো সুমিতার এই কথাতেও প্রচ্ছন্ন অহমিকা আছে। হঠাৎ দাদার উপরে এই দরদ উতলে পড়াটাকেও বেশি বাড়াবাড়ি মনে হয় নাকি? সুমিতা চলে যাওয়ার পর লালটু বলল, তোমার আজ কি হয়েছে মা? পিসির সঙ্গে অমন তেড়ে তেড়ে কথা বলছিলে কেন? অর্পিতা স্পষ্ট জবাব দিল, কারণ তোমার পিসির ওই আলগা পীড়িত আমার ভালো লাগে না। বুবলি বলে উঠল, কিন্তু পিসি তো কথাটা খারাপ বলেনি। তুমি তো বলো ফোন থাকলে কত সুবিধা, অনেক ছুটাছুটি বাঁচে। সে যখন বলেছি তখন বলেছি। অর্পিতা জেদ ধরেই আছে। এখন আমার কি হাল তোর পিসি জানে না? দূর থেকে জ্ঞান সবাই মারতে পারে। আহা, কটাই বা টাকার ব্যাপার। শুভেন্দু চুপ করে থাকতে পারল না, বলে উঠেছে, কটা টাকাই বা দেবে কে? আমি দিতে পারি। তুমি? কেন নয়? তারপর মাস মাস বিল? বলছি তো আমি আছি। লালটু হাত উল্টালো, ব্যাস, আর তো কোনো প্রবলেম নেই। একেবারে নির্দোষ সংলাপ। অর্পিতার রাগের কোনো কারণ নেই, তবু দপ করে জ্বলে উঠল। থাম, ওসব বড় বড় বকুনি আমি ঢের শুনেছি। কে কি করেছে সারা জীবন, কার কত দৌড়, সব দেখা আছে। শুভেন্দুর মুখ পলকে কালো, বসে আছে ঘাড় ঝুলিয়ে। বুবলি খড়খড়ে চোখে মাকে দেখল একবার, পরক্ষণে গিয়ে শুভেন্দুর কাঁধে হাত রেখেছে। ওঠো বাবা, চলো, অনেকক্ষণ বসে আছো, এবার শুয়ে পড়ো। শুভেন্দু পাংশু মুখে ঘরে যাচ্ছে। হাতের বেড়ে বাবাকে আগলে আছে বুবলি। আয়া মহিলাটি ধরতে আসছিল, মাথা নেড়ে বুবলি তাকে বারণ করে দিল। মেয়ের কাঁধে ভর দিয়ে শুভেন্দুর ওই চলে যাওয়া ক্ষণকাল দেখল অর্পিতা। কি একটা যেন কুনকুন করছে বুকে। কি যে! লালটু আচমকা চাপা গলায় বলে উঠেছে, কথাটা ওভাবে বলা কি ঠিক হলো মা? প্রায় নিজেরই ভাবনার প্রতিধ্বনি। তবু লালটুর মুখ থেকে শুনে সঙ্গে সঙ্গে ঝামটেছে অর্পিতা। কি ঠিক হলো না? বাবা তো ভালো কথাই বলছিল, তুচ্ছ একটা ব্যাপার নিয়ে তুমি, ইটস নট ফেয়ার মা। অর্পিতা চুপ মেরে গেল, নিজেকে নিজে পড়তে পারছে না যেন। লালটু বুবলি শুভেন্দুকে মেনে নিক, এটাই তো সে চেয়েছিল। কিন্তু বাবার জন্য এই সহানুভূতি যেন সহ্য হচ্ছে না। আশ্চর্য, মন যে কখন কি চায়। গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখা ৩ কন্যা বইটি থেকে একটি উপন্যাস, অর্পিতা এর ২য় পর্ব। এরপরে আসছে ৩য় অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।